আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত লেকচারের ধারাবাহিকতায় আজকে আমরা পরবর্তী কোশ্চেনটি সলভ করব। আজকের কোশ্চেনটি যে টপিক্সের উপরে সেটি হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এবং এর গাণিতিক ব্যাখ্যা। এই প্রশ্নটি কয়েকবার এসেছে বিভিন্ন সালে। আজকে আমরা এই প্রশ্নটি সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো অবশ্যই আমরা সবাই জেনে এসেছি যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা আসলে কি। আমাদের জানা আছে যে একই সাথে কোনো গতিশীল কণার অবস্থান এবং ভরবেগকে সঠিকভাবে নির্ণয় করা যায় না, অথবা গতিশীল কোনো কণার গতিবেগ এবং অবস্থানকে সঠিকভাবে নির্ণয় করা যায় না যদি আমরা দুটোকে একই সাথে বের করতে চাই। তো যদি বের করতে চাই তাহলে একটি অনিশ্চয়তা তৈরি হয় এবং সেই অনিশ্চয়তাটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবকের কাছাকাছি। তো এখানে বলেছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির ব্যাখ্যা, গাণিতিক ব্যাখ্যা। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যদি কোনো নিরতিশয় ক্ষুদ্র কণার অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তাকে আমরা বললাম ডেল্টা এক্স, ভরবেগের অনিশ্চয়তাকে আমরা বললাম ডেল্টা পি। এখন এই দুইটার গুণফল হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবকের এইচ এর কাছাকাছি। তো এটাকে এইচ কাট আমরা বলে থাকি, সাধারণত এইচ দিয়ে এরকম একটা চিহ্ন দিই কাট, এবং এইচ কাট দ্যাট মিনস হচ্ছে এইচ বাই টু পাই। এইচ কাট সমান হচ্ছে এইচ বাই টু পাই। কেমন এখানে লিখছি এইচ বাই 2 পাই হচ্ছে এইচ কাট ইকুয়ালস টু এইচ কাট। তো এখানে এইচ কাট দিয়ে ওরা বুঝিয়েছে। তো ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইজ গ্রেটার ইকুয়াল এইচ বাই 4 পাই। তো এইটাকে আমরা ব্যাখ্যা যদি করতে চাই, দেখো এখানে ওরা তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলেছে, যেটা ডি ব্রগলি সমীকরণ অনুযায়ী লিখেছে। তো এখানে ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের মান কিন্তু রয়েছে, ভিন্ন ভিন্ন তরঙ্গের জন্য তরঙ্গ দৈর্ঘ্যের মানও কিন্তু ভিন্ন ভিন্ন হচ্ছে। তা আমরা এই দিকে ডেল্টা এক্স ধরছি অবস্থানজনিত অনিশ্চয়তাকে, এবং তার ডেল্টা পি ভরবেগজনিত অনিশ্চয়তা। ভরবেগ তো চোখে দেখা যাচ্ছে না, তাই এই দুটো গুণফল হবে এইচ বাই 2 বা প্ল্যাঙ্কের ধ্রুবকের কাছাকাছি। তো এখন আমরা কার্তেশীয় স্থানাঙ্ক অনুযায়ী কিন্তু তিনটা অক্ষ বরাবর এটাকে বিবেচনা করতে পারি, যে ডেল্টা এক্স, ডেল্টা পি এক্স। তার মানে এই ভরবেগটা তিন দিক কার্টেশীয় স্থানাঙ্ক অনুযায়ী বিস্তৃত। একটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। তো তিনটা অক্ষ বরাবর আমরা এটাকে ভাগ করে নিলাম, আলাদা করে নিলাম। সেক্ষেত্রে দেখলাম প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একই রকম ভ্যালু আসতেছে। আর ভরবেগ যেহেতু পি কে আমরা এমভি বলে জানি, তাহলে ডেল্টা পি ইকুয়ালস টু ডেল্টা এমভি। পি এর জায়গায় এমভি লিখলাম, তারপরে এম ডেল্টা ভি, এম যেহেতু ধ্রুবক তাই আমরা এমকে আগে নিয়ে আসলাম। তারপরে এটাকে আমরা লিখলাম ডেল্টা এক্স, ডেল্টা পি এর জায়গায় লিখলাম এম ডেল্টা ভি ইজ গ্রেটার ইকুয়াল এইচ বাই 4 পাই। তো এই ক্ষেত্রে দেখো যে এই এমটাকে আমরা নিচে নিয়ে আসছি। এমটাকে নিচে নিয়ে আসলে বলতেছি অনেক সময় কোনো একটি শক্তি স্তরে কোনো অবস্থান ভরবেগ নির্ণয় পরিবর্তে শক্তি ও সময় নির্ণয় করা যায়। কার পরিবর্তে? অবস্থান এবং ভরবেগের পরিবর্তে আমরা কি করছি? শক্তি ও সময় নির্ণয় করতেছি। অনেক সময় এটা হতে পারে। তো সেক্ষেত্রে যদি আমরা গাণিতিক সমীকরণ বের করতে চাই তাহলে হবে ডেল্টা ই ইন্টু ডেল্টা টি ইজ গ্রেটার ইকুয়াল এইচ। এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এখন তার গাণিতিক প্রমাণটা কেমন হবে? গাণিতিক প্রমাণটার জন্য আমরা দেখব যে আমরা যদি একটা ক্ষুদ্র বস্তুটিকে কাউন্ট করি, যেমন এটি হচ্ছে একটি ইলেকট্রন, একে অবলোকন করতে বা পর্যালোচনা করতে একটি শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের দৃষ্টিপথে একটি ইলেকট্রনকে এনে আমরা এই পরীক্ষাটি চালাবো। ধরলাম পি যে কোনো একটা বিশেষ মুহূর্ত, এবং বিশেষ মুহূর্তে ইলেকট্রনটির অবস্থান আমরা নিশ্চিত করতে চাচ্ছি। তাহলে ইলেকট্রনটি তখনই অনুবীক্ষণ যন্ত্রের দৃষ্টিগোচর হবে যখন এর পতিত একটি ফোটন বিচ্ছুরিত হয়ে অনুবীক্ষণ যন্ত্রের ছিদ্রপথে অর্থাৎ কোণের মধ্যে দিয়ে প্রবেশ করবে। অর্থাৎ ইলেকট্রনটি তো গতিশীল থাকে, গতিশীল হতে হতে যদি ইলেকট্রনের সে অনুবীক্ষণ যন্ত্রের যে আমাদের দৃষ্টিগোচর হওয়ার জন্য যে একটি লেন্স থাকে, সেই লেন্স বরাবর যদি তার ফোটনটা বিচ্ছুরিত হয় ছিদ্রপথে দিয়ে যদি সেটাকে দেখা যায়, তাহলে আমরা ওটাকে বুঝতে পারবো বা ওইটাকে অবলোকন করতে পারবো। তো সেই পতিত ফোটনটির ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, এবং নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। এটা আমরা ডি ব্রগলি সমীকরণ অনুযায়ী জানি, এবং এই দুই নং সমীকরণের মধ্যে জানা আছে। দেখো নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা এবং ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, দুইটা সমীকরণই আমাদের জানা আছে। এখন চিত্রটা একটু খেয়াল করো। চিত্রে এই যে পি এদিকে হচ্ছে ভরবেগ, এক্স অক্ষ বরাবর যেটা রয়েছে সেটা হচ্ছে ভরবেগ,
আর তার সাথে এই যে আমাদের সোজা রেখাটা রয়েছে, এই সোজা রেখাটা হচ্ছে আমাদের সেই আমরা বলতেছি ডেল্টা এক্স, হ্যাঁ, এদিকে হচ্ছে পি ভরবেগ, এটা হচ্ছে ডেল্টা এক্স। তো খেয়াল করো এইটা কিন্তু এই অক্ষের সাথে সাপেক্ষে যদি আমরা দুটো উপাংশে বিভক্ত করি তাহলে কিন্তু দুইটা কোণ পাওয়া যাচ্ছে, একটা থিটা এই পাশে, একটা হচ্ছে থিটা এই পাশে, এবং এইটা কিন্তু এইটার সাথে 90 ডিগ্রি কোণ করে আছে। কয় ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ করে আছে। তো 90 ডিগ্রি কোণ করে থাকলে এখন কি হচ্ছে, 1 ও 2 নং সমীকরণ থেকে কিন্তু আমরা এটাও লিখতে পারছি। এই যে উপরে যে 1 ও 2 নং সমীকরণ, দেখুন এই যে 1 ও 2 নং সমীকরণ, যেহেতু দুইটাই ল্যামডা তাই দুইটার ডান পাশ সমান, দুইটার ডান পাশ সমান বলে আমরা লিখতে পারছি এইটা, ঠিক আছে। পি ইকুয়াল টু এস নিউ বাই সি, এটাকে দিলাম আমরা 3 নং। এখন বলেছে যদি ফোটনটি বিচ্ছুরিত হয়ে ওয়াই অক্ষে থিটা কোণ উৎপন্ন করে, ওয়াই অক্ষে থিটা কোণ উৎপন্ন করে, তবে ইলেকট্রনটি এক্স অক্ষ বরাবর ভরবেগের যে কোনো উপাংশ, ভরবেগের যে উপাংশ গ্রহণ করবে তা হলো এস নিউ বাই সি। এই উপাংশ দেখো এইটাই কিন্তু এস নিউ বাই সি, এবং তার সাথে উপাংশটা কি হয়েছে 1 মাইনাস কস থিটা, কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তার মানে এই বরাবর যদি আমরা নেই সেক্ষেত্রে এটা হচ্ছে 1 মাইনাস কস থিটা, এবং এই থিটার মানটা হবে 90 ডিগ্রি মাইনাস আলফা এবং 90 ডিগ্রি প্লাস আলফা, এর মধ্যস্থ কোনো একটা জায়গায়। আমরা একটু আগে বলেছিলাম যে 90 ডিগ্রি এইটা এবং এইটা, তো এইটা এই পাশে হচ্ছে থিটা কোণ, আবার এই পাশে হচ্ছে থিটা কোণ, তাহলে এক পাশে হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা, আরেকটা পাশে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এরকম আমরা যদি ধরি তাহলে দুইটা উপাংশের মান কিন্তু আমরা বুঝতে পারলাম। তো এখানে থিটার জায়গায় আমি একবার এটা বসাবো আর একবার এটা বসাবো, তাই বসিয়েছে দেখো বর্গের উপাংশের মান এস নিউ বাই সি 1 মাইনাস কস, এটা একবার বসিয়েছে আর একবার এইটা বসিয়েছে। বসানোর পরে দুইটা এই যে 1 মাইনাস কস 90, তাহলে যেহেতু 9 মাইনাস আছে তাই এটা অবশ্যই সাইন হবে, এটা আমাদের ত্রিকোণমিতির সূত্র থেকে জানা আছে। আর এটা যেহেতু প্লাস আছে তাই এটা প্লাস হবে বা প্লাস সাইন আলফা হবে। আচ্ছা, তারপরে দেখো ভরবেগের এই মানের পার্থক্যকে আমরা বলবো অনিশ্চয়তা। কিসের অনিশ্চয়তা? যেহেতু ভরবেগের মানের পার্থক্য তাই এই অনিশ্চয়তাটা হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা, যেটাকে আমরা ডেল্টা পি বলবো। তাহলে ভরবেগের অনিশ্চয়তার পার্থক্যটা আমরা বের করবো কোনটা থেকে? এই একটা থেকে এইটাকে আমরা বাদ দিব বা মাইনাস করব, তাহলে আমি তার পার্থক্যটা পেয়ে যাব। পার্থক্যটা কিন্তু আমরা অলরেডি বিয়োগ করার পরে পেয়ে গেছি। তো পার্থক্য দেখা যাচ্ছে যে এইখান থেকে আমরা এই যে সাইন আলফা গুণ করলে পরে কাটা যায়, কাটা যায় না, এই যে এইচ নিউ বাই সি এবং এইচ নিউ বাই সি এই দুইটা কাটা যায়। তো থাকে আমাদের দুইটা এইচ নিউ বাই সি সাইন আলফা, এটা একটা সাইন আলফাটা প্লাস হয়। তো এটা আমরা 2 এইচ নিউ বাই সি সাইন আলফা পেলাম, তা আমরা পেলাম এটাকে 4 নং সমীকরণ। এখন এই যে 4 নং সমীকরণটা আমরা পেলাম, এখন বলছে যদি অনুবীক্ষণ যন্ত্রের লেন্সে আলফা কোণে ইলেকট্রনটি দৃষ্টিগোচর হয় এবং ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা যদি ডেল্টা এক্স হয়, এবং যে আলো ইলেকট্রনটিকে আলোকিত করেছে তার তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তাহলে অপটিকের সূত্র অনুযায়ী, রেলের সূত্র যেটা সেটা অনুযায়ী আমরা জানি ডেল্টা এক্স সমান ল্যামডা বাই 2 সাইন আলফা, 2 সাইন আলফা। তো ল্যামডা ইকুয়াল টু আবার সি বাই নিউ লিখেছে, এটাকে আমরা 5 নং সমীকরণ বলতে পারি। এবং 4 ও 5 থেকে এই যে 4 নং সমীকরণ ডেল্টা পি এর এবং এই যে এইখানে হচ্ছে ডেল্টা এক্স এর, এখন এই দুইটাকে আমরা গুণ করব। যেহেতু আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্রে এটা দুইটা গুণ করা আছে, তাই এই দুটোকে আমরা গুণ করেছি, গুণফল যা আসছে কাটাকাটি যাওয়ার পরে আমরা দেখছি এখানে কেবল কি রয়েছে, এইচ রয়েছে। তো এটা কিন্তু আমরা হাইজেনবার্গের নীতির গাণিতিক প্রকাশ হিসেবে বলতে পারি যে ডেল্টা এক্স এবং ডেল্টা পি এই দুটোর গুণফলের মান কত হয়েছে? এইচ হয়েছে। সেক্ষেত্রে আমরা কিন্তু এটার গাণিতিক ব্যাখ্যাটাকে দিলাম, আর আমরা প্রথমে যেটা পড়েছি সেটা হচ্ছে তার শুধু সূত্র এবং সূত্রের একটা ব্যাখ্যা ছিল। তারপরে অনিশ্চয়তা নীতির ভৌত তাৎপর্য, এটা তোমরা একটু দেখে নিবা। তারপরে এই প্রশ্নটা আমরা একটু একটা গ্লান্স দেখে নিব, এটাও কোনবার যেন এসেছিল, একটু খেয়াল করে প্রশ্নটা। এই প্রশ্নটা হচ্ছে নিউক্লিয়াসের অভ্যন্তরে ইলেকট্রন থাকতে পারে না, এটা হাইজেনবার্গের নীতির আলোকে আমরা ব্যাখ্যা করব। এখন আমরা যদি একটা হিসাব করি যে নিউক্লিয়াসের অভ্যন্তরে ইলেকট্রনকে থাকতে, এটা হচ্ছে একটা পরমাণু, এটা হচ্ছে নিউক্লিয়াস, কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে যদি ইলেকট্রন থাকতে হয় তাহলে তাকে কি পরিমাণ শক্তি নিয়ে থাকতে হয়, যে পরিমাণ শক্তি নিয়ে যদি সে অবস্থান করে তাহলে সে থাকতে পারে। কিন্তু এর চেয়ে বেশি পরিমাণ শক্তি যদি সে অ্যাবজর্ব করে বা তার উপরে প্রয়োগ করা হয় তাহলে কিন্তু সে ওই কেন্দ্রে বা নিউক্লিয়াসের ভিতরে আর থাকতে পারবে না। তাহলে আমরা যদি হিসাব করি এই হাইজেনবার্গের নীতি অনুযায়ী যে একটা ইলেকট্রনকে তার কেন্দ্রে থাকতে হলে কত পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাহলে আমরা এটা হিসাবটা করতে পারবো।
বুঝতে পেরেছো? তো খেয়াল করো, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইকুয়াল টু এইচ কাট আমরা আগে জেনেছি। তারপরে ডেল্টা পি সমান আমরা এখানে এই পাশে নিয়ে আসলাম। এখন এগুলির মান বসিয়েছি আমরা। দেখো এই যে এইচ কাট সমান হচ্ছে গিয়ে এইচ বাই 2 পাই। এই যে হচ্ছে আমার এইচ সিজিএস এককে মান বসিয়েছি। এই যে হচ্ছে আমার 2, এই হচ্ছে 2 এবং এই হচ্ছে পাই। খেয়াল করো, এই হচ্ছে পাই, এইচ বাই 2 পাই, এটা হচ্ছে আমার এইচ কাট। কেমন? আর ডেল্টা এক্স, যে এই ডেল্টা এক্স হচ্ছে 2r এর সমান। ডেল্টা এক্সটা কি বলেন তো? ডেল্টা এক্স হচ্ছে অবস্থানজনিত অনিশ্চয়তা। তাহলে 2r মানে কি? এই থেকে এই পর্যন্ত পুরাটাই কিন্তু 2r, কারণ ব্যাসার্ধ হচ্ছে গিয়ে r, ব্যাসার্ধ হচ্ছে r। তাহলে ব্যাস যেটা, এটা হচ্ছে 2r। তার মানে এই নিউক্লিয়াসের যা ব্যাস, এই পুরা জায়গা জুড়েই এই ইলেকট্রনটা অবস্থান করতেছে, সেটাকেই বোঝানো হচ্ছে। বুঝতে পেরেছি? আবার বলছি কথাটা, এই নিউক্লিয়াস হচ্ছে পুরো ব্যাস, এই পুরো ব্যাস জায়গা জুড়েই ইলেকট্রন অবস্থান করতেছে, এটা আমরা ধরে নিয়েছি। এই জন্য নিউক্লিয়াসের ব্যাস যা, সেটাই আমার ইলেকট্রন অবস্থানের অনিশ্চয়তা, সেটাকে আমরা বলেছি। এই জন্য ডেল্টা এক্স ইকুয়ালস টু 2r, আর 2r এর মান হচ্ছে গাণিতিকভাবে প্রমাণিত কত? 2 × 10⁻⁻12। এই জন্য এই মানটাকে আমরা এখানে বসিয়েছি। এরপর আমরা ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে ডেল্টা পি এর একটা মান বের করেছি। ডেল্টা পি সমান পেয়েছি কত? এইটা। এখন আমরা দেখো ইকুয়াল টু এমসি স্কয়ার, আইনস্টাইনের ভরশক্তি সম্পর্ক যেটা, সেখানে এমসি ইন্টু সি লিখছি। তারপরে এমসি মানে কিন্তু আমাদের ভরবেগ, ভরবেগ মানে যে ডেল্টা পি। তার মানে এই যে ডেল্টা পি ইন্টু সি, তাহলে সি, এই ডেল্টা পি এর মান আমরা এই যে একটুকে বের করলাম। হ্যাঁ দেখো, এই যে ডেল্টা পি এর মান, এই যে টোটালটা, টোটালটাকে লিখছে আর ইন্টু সি। তো নিচে সি লিখছে, যে উপরে সি লিখছে, আর পুরো ডেল্টা পি এর মানটাকে লিখছে। হিসাব করে ক্যালকুলেশন করে টোলে আমরা শেষে মান কত পেয়েছি? 10 মেগা ইলেকট্রন ভোল্ট। কারণ এই যে এটা আমরা জানি এইটুক সমান হচ্ছে 1 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে আমরা পেলাম 10 মেগা ইলেকট্রন ভোল্ট। কিন্তু আমাদের পরীক্ষালব্ধ ফলাফল, সেই ফলাফল থেকে জানা যায় যে একটা ইলেকট্রনকে যদি নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করতে হয়, তাহলে তার মাত্র শক্তি লাগে 4 মেগা ইলেকট্রন ভোল্ট। কিন্তু আমরা এখানে হিসাব করে দেখতেছি কি 10 মেগা ইলেকট্রন ভোল্ট। আমি প্রথমেই বলেছিলাম যে এই পরিমাণ শক্তি অর্জন করতে পারলে পরে সে কেন্দ্রে থাকবে। এখন আমরা শক্তি তো হিসাব করে দেখলাম যে 10 মেগা ইলেকট্রন ভোল্ট, তার মানে এর চেয়ে দ্বিগুণেরও বেশি। তার মানে এত পরিমাণ শক্তি যদি এই ইলেকট্রনের ভিতরে অ্যাপ্লাই করা হয় বা নিউক্লিয়াসে অ্যাপ্লাই করা হয়, তাহলে ইলেকট্রন কিন্তু আর কেন্দ্রে থাকতে পারবে না, অবশ্যই তাকে কেন্দ্র থেকে বের হয়ে যেতে হবে। বুঝতে পেরেছো কথাটা? এই যেহেতু বের হয়ে যেতে হবে, তাই আমরা বলতে চাচ্ছি যে নিউক্লিয়াসের অভ্যন্তরে ইলেকট্রন থাকতে পারে না, নিউক্লিয়াসের অভ্যন্তরে ইলেকট্রন থাকতে পারে। এটা আমরা কার আলোকে ব্যাখ্যা করলাম? এই যে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি, এই আলোকে ব্যাখ্যা করলাম। ঠিক আছে, এটা একবার আসছিল, আমরা এই জন্য করে নিলাম, আসতে পারে। তারপর দেখো শক্তির সমবিভাজন নীতি, এটা আমি আর পড়াবো না, এটা খুবই সোজা। এটা ফার্স্ট ইয়ার ফিজিক্যাল কেমিস্ট্রিতেও ছিল। 3টা অক্ষ বরাবর ভাগ করেছে, তার যে মোট গতিশক্তি সেটাকে 3টা অক্ষের 3টা উপাংশ বরাবর বিভাজিত করেছে। বিভাজিত করে ওই যে ভেক্টরের যে সূত্র সি স্কয়ার সমান ভি স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস ডব্লিউ স্কয়ার, এটা দিয়ে এই হাফ কেটি পরিমাণ নিয়ে আসছে। হ্যাঁ, তো এই যে গড় শক্তির পরিমাণ হাফ কেটি হয়, এটা আমরা আগেও দেখেছিলাম, এটা দেখে নিবা। এটা অতটা গুরুত্বপূর্ণ না প্রশ্নটা, এটা আমাদের ফার্স্ট ইয়ারও পড়া ছিল। এখন আমরা যে প্রশ্নটা করবো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কয়েকভাবে আসে, মানে কয়েকভাবে এটা পরীক্ষায় আসে। তো আমরা এখানে 2-3টা ধরন লিখেছি, দেখতে পাচ্ছি সবাই যে এখানে 3টা ধরনের প্রশ্নের নমুনা দেওয়া আছে। তো নমুনা একটু খেয়াল করি। কম্পটন ফলাফল কি? এই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। কম্পটন ফলাফল কি? এই ফলাফল কিরূপে কোয়ান্টাম ধারণার উদ্ভব ঘটায়? দেখা যায় যে বিক্ষিপ্ত ফোটনের কম্পনের হার আপতিত ফোটনের চেয়ে কম। দেখা যায় যে আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বিক্ষিপ্ত ফোটনের চেয়ে কম। এইভাবে বিভিন্নভাবে প্রশ্নটা আসতে পারে। তো প্রশ্ন আমরা কিন্তু ধরতে পারতেছি না, কারণ বোঝা যাচ্ছে না যে কি আপতিত ফোটনই বা কি, বিক্ষিপ্ত ফোটনই বা কি, এগুলি কিন্তু বোঝা যাচ্ছে না প্রশ্ন থেকে। এই জন্য আমরা আগে এটাকে সলভ করি, সলভ করার পরে আমরা এটার ডেসক্রিপশনে যাব। এটা সলভ করার আগে আমরা একটা চিত্র আছে, চিত্রটাকে একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে চিত্রটা রয়েছে, আমরা এই চিত্রটাকে আগে দেখব। এই চিত্রটাকে আগে দেখব, সবাই খুবই মনোযোগ সহকারে একটু দেখো। আপতিত ফোটন,
অর্থাৎ ফোটন একটা শক্তি নিয়ে আসছে যেটার নাম হচ্ছে ই, মান হচ্ছে এস নিউ। এই আপতিত ফোটন একটা টার্গেট ইলেকট্রনের উপরে আপতিত হবে। তাহলে ফোটনটা এসে টার্গেট করবে কাকে? ইলেকট্রনকে। টার্গেট করার পরে ইলেকট্রনটা বিচ্ছুরিত হয়ে এদিকে চলে গেছে এবং ফোটনটা বিচ্ছুরিত হয়ে এদিকে চলে গেছে। ফোটন তরঙ্গ আকারে চলতেছে, এটা বোঝানোর জন্য, জাস্ট আলাদা করার জন্য একটা ওয়েভ আকারে দিয়েছে ফোটন এবং সোজা দিয়েছে ইলেকট্রন, দুইটাই কিন্তু বিচ্ছুরিত। এবং এই ফোটনটি যেই পথে আসছিল এবং যেই পথে তার যাওয়ার কথা ছিল, যদি এখানে ইলেকট্রনের সাথে আঘাত না হইতো, তাহলে সেই দিকের সাথে বিচ্ছুরিত ফোটন ফাই কোণ উৎপন্ন করছে এবং বিচ্ছুরিত ইলেকট্রন থিটা কোণ উৎপন্ন করছে। এটার জন্য ই ইকুয়াল টু এস নিউ, পি এর মানও বের করে রাখছে। এখানে অনেক কিছু মান বের করে রাখছে, আমরা ক্যালকুলেশনে লাগবে। এই ক্যালকুলেশন একটু বেশ বড়, কিন্তু এটা পরীক্ষা আসবে। এটা বড় হলেও অতটা কঠিন নয়, একটু বোঝার চেষ্টা করবো আমরা। তো এখানে একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে আপতিত ফোটনের শক্তি এবং বিচ্ছুরিত ফোটনের শক্তি এবং আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য এবং বিচ্ছুরিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, এইটা ক্লিয়ার হওয়ার জন্য আমরা একটু চিত্রের সাহায্য নিব। চিত্রে দেখতে পাচ্ছি আমরা, দেখো এইভাবে হচ্ছে আমাদের ইলেকট্রন এদিকে যাওয়ার কথা ছিল, এটা হচ্ছে বিচ্ছুরিত ফোটন, এটা হচ্ছে বিচ্ছুরিত ফোটন, এটা হচ্ছে আমাদের টার্গেট ইলেকট্রন। তো এদিকে যাওয়ার কথা ছিল ফোটনটা, সংঘর্ষের পরে ফোটনটা চলে গেছে ওয়েভ আকারে এইদিকে। দেখো আঘাতের পরে ফোটনটা এদিকে চলে গেছে এবং ইলেকট্রনটা এদিকে চলে আসছে। এই কোণটার নাম দিয়েছে ফাই, এই কোণটার নাম দিয়েছে থিটা, এবং তার একটা শক্তি ছিল আপতিত ফোটনের, নাম ছিল ই ইকুয়াল টু এস নিউ। তো এখানকে এই যে ফোটনের যে শক্তি এই ইলেকট্রনে ট্রান্সফার হয়ে গেছে, ফলে ফোটন যে বিচ্ছুরিত হয়ে এদিকে আসছে তার শক্তি কিন্তু কমে গেছে। এটার শক্তি আগে যা ছিল, এটার সাথে সংঘর্ষের পরে শক্তি ওর মধ্যে ট্রান্সফার হয়ে গেছে, তারপরে ওই যে ফোটনের শক্তি সেটা কিন্তু কমে গেছে। এই ফোটনের বিচ্ছুরিত ফোটনের শক্তিকে আমরা যদি ই প্রাইম বলি, সেই শক্তির মান হচ্ছে আপতিত ফোটনের চেয়ে কম। আর যদি তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলি, আমরা জানি ই ইকুয়াল টু এইচ নিউ, আবার নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা। দেখো ই এর সাথে তাহলে এই ল্যামডার ব্যস্তানুপাতিক সম্পর্ক, ই যদি বাড়ে ল্যামডার মান কমবে। তাহলে দেখো যেহেতু এখানে ই এর মান আগের চেয়ে কমে গেছে, অর্থাৎ ই প্রাইম হয়েছে, তাহলে এইটার জন্য যে তরঙ্গ দৈর্ঘ্য সেটাকে আমরা বলবো ল্যামডা প্রাইম, এবং এই ল্যামডা প্রাইমের মান বেড়ে গিয়েছে আগে যে ল্যামডা ছিল তার চেয়ে। কারণ আমরা এখানেই বলেছি ই এবং ল্যামডা হচ্ছে ব্যস্তানুপাতিক, ই যত বাড়বে ল্যামডা তত কমবে। তাই আমরা বলতেছি ই প্রাইম যেহেতু বেশি, তাই ল্যামডা প্রাইমের ই প্রাইম যেহেতু কম, তাই ল্যামডা প্রাইমের মান হবে বেশি। আর বিচ্ছুরিত যে ইলেকট্রন, এই ইলেকট্রনের ক্ষেত্রেও আমরা এই ধারণাকে প্রয়োগ করব যদি প্রয়োজন হয়। আর সাধারণত আমরা বলবো যে ইলেকট্রনটা তো স্থির ছিল। ইলেকট্রনটা কি ছিল? স্থির ছিল। টার্গেট ইলেকট্রন যেটা, এটা স্থির ছিল। আর স্থির থাকার কারণে তার কিন্তু কোনো গতিবেগ থাকবে না। তার মানে এই ইলেকট্রনের জন্য গতিবেগ বা বেগ থাকবে না। তাই তার সাথে এম যদি গুণ করিও আমরা, তার গতিবেগ সবসময় কত হবে? 0 হবে, স্থির অবস্থায়। কেমন? এই ধারণাগুলি আমাদের কিন্তু প্রয়োজন হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে আসি। দেখেন এখন আমরা ব্যাখ্যায় কি বলতেছি। আবারও বলছি, এটা একটু বড় কিন্তু সহজ আছে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। কম্পটন ফলাফল বলছে, কোনো একটি শক্তিশালী ফোটনের সাথে একটি ইলেকট্রনের সংঘর্ষ ঘটলে ফোটন ইলেকট্রনকে কিছু গতীয় শক্তি প্রদান করে, ফলে ফোটন নিজস্ব কিছু শক্তি হারায়।
এইভাবে ফোটনের নিজস্ব শক্তি ব্যয়িত হওয়ার ফলে বিক্ষিপ্ত ফোটনের শক্তি আপতিত ফোটনের চেয়ে কম হবে। এটাই আমি একটু আগে বলেছি। অর্থাৎ বিক্ষিপ্ত ফোটনের কম্পনের হার আপতিত ফোটনের চেয়ে কম হবে। আমরা জানি যে E ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ। তাহলে ই এবং নিউ কিন্তু সমানুপাতিক। তার মানে ই যদি বাড়ে নিউ বাড়বে, ফ্রিকোয়েন্সি বাড়বে। ই যদি কমে যায় এই নিউ এর মানও কি হবে? কমে যাবে। তো সেই অনুযায়ী ফ্রিকোয়েন্সির সাথে আবার তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। সুতরাং সেই অনুযায়ী বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা প্রাইম আপতিত ফোটনের কম্পন হার বা তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বড় হবে। এই কথাটা আমি একটু আগে বলেছি। ইলেকট্রনের সাথে সংঘর্ষের ফলে ফোটনের কম্পন হার বা তরঙ্গ দৈর্ঘ্যের এই যে পরিবর্তন, সেটাকে আমরা বলবো কম্পন ইফেক্ট। তার মানে ছোট্ট করে যদি পরীক্ষায় কুইজ আসে তাহলে আমরা বলবো কি ইলেকট্রনের সাথে সংঘর্ষ হয়, কার হয়? ফোটনের হয়। ইলেকট্রনের সাথে ফোটনের যে এই সংঘর্ষ হয়, সেই সংঘর্ষের ফলে তার যে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন বা কম্পনের হারের যে পরিবর্তন, এইটাকে আমরা বলবো কম্পন ইফেক্ট। চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি আমরা যে যদি প্রাথমিকভাবে ফোটনের ফ্রিকোয়েন্সি নিউ হয়, এই যে নিউ, তবে বিচ্ছুরিত ফোটনের ফ্রিকোয়েন্সি নিউ বার, যা নিউ অপেক্ষা ক্ষুদ্রতর হবে। এটা হচ্ছে নিউ, যা হবে, হ্যাঁ, এটা যা নিউ অপেক্ষা ক্ষুদ্রতর হবে। ওকে, তাহলে আমরা তারপরে দেখি। এখন যে কথাটা আমরা বলেছিলাম যে অতএব ফোটনের শক্তি ক্ষয়, ফোটন কতটুকু শক্তি ক্ষয় করলো? যতটুকু ইলেকট্রনের কাছে চলে গেল, অর্থাৎ ইলেকট্রন যতটুকু অর্জন করলো। তাই যদি হয় তাহলে ফোটনের শক্তি আগে ছিল এইচ নিউ, পরে হয়েছে এইচ নিউ প্রাইম। তাহলে পার্থক্য যা সেইটুকুই তো ইলেকট্রন অর্জন করছে। তার মানে সেটার মান আমরা ধরলাম টি, এখন আপেক্ষিকতাবাদের ধারণা থেকে আমরা ফোটনের শক্তিকে কিভাবে লিখতে পারি? বলেছি যে E ইকুয়াল টু m নট স্কয়ার c টু দি পাওয়ার 4 p স্কয়ার c স্কয়ার টু দি পাওয়ার হাফ। এটা আমাদের আপেক্ষিকতাবাদ থেকে সূত্র, আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ, ওখান থেকে আমাদের জানা আছে। তো এখানে m নট হচ্ছে ফোটনের স্থির ভর, p হচ্ছে ভরবেগ, c হচ্ছে বেগ, এগুলো আমরা বুঝতে পেরেছি। তারপরে দেখো, যেহেতু ফোটনের কোনো স্থির ভর নাই, সে তো স্থির না, সে তো চলমান, স্থির ভর নাই, তাহলে ইকুয়াল টু এই যে সমীকরণটাকে, এই যে একটু আগে আমরা যেটা লিখলাম, এইখানে এই মানটা বসেছে। দেখো স্থির ভর নেই, তার মানে এই টোটাল এই যে m নট এর মান 0, এটা 0 হয়ে গেল। তাহলে থাকলো p স্কয়ার c স্কয়ার টু দি পাওয়ার হাফ, তার মানে pc থাকলো, স্কয়ার রুট কাটা গেল, ইকুয়ালটা আমরা পেলাম pc। এটা 2 নং সমীকরণ। হ্যাঁ, তারপরে আমরা জানি ইকুয়াল টু h নিউ, p ইকুয়াল টু h নিউ বাই c, এটা আমাদের জানা আছে, তাই না? আচ্ছা, তাহলে দেখো তারপরে এই যে আমরা চলে আসলাম। তারপর ভরবেগ একটি ভেক্টর রাশি, সংঘর্ষের পরে ভরবেগ পরস্পর লম্ব, দুটি দিকের প্রতিটিতে সর্বদা সংরক্ষিত থাকবে। তো দুটি দিকের একটি হলো কি মূল ফোটনের দিকে এবং অপরটি হচ্ছে এর লম্ব দিকে, অর্থাৎ ইলেকট্রনে বিচ্ছুরিত ফোটন ধারণকারী তলে অবস্থিত। তাহলে ফোটনের প্রাথমিক ভরবেগ h নিউ বাই c ধরলাম, আর বিচ্ছুরিত ফোটনের ভরবেগ ধরলাম আমরা h নিউ প্রাইম বাই c, যেটা বিচ্ছুরিত হয়েছে। অপরদিকে ইলেকট্রনের প্রাথমিক ও সমাপনী ভরবেগ যথাক্রমে 0 এবং p। 0 হচ্ছে তার ভরবেগ আগে স্থির যখন ছিল তখনকার জন্য, ঠিক আছে? তারপরে দেখো, তাহলে ফোটনের মূল দিকে যদি আমরা বিবেচনা করতে চাই, ফোটনের মূল দিকে ফোটন ও ইলেকট্রনের প্রাথমিক ভরবেগ কত হবে? সেটা হবে কার সমান? ফোটন ও ইলেকট্রনের সমাপনী ভরবেগের সমান। তার মানে ফোটনের মূল দিকে প্রাথমিক ভরবেগ এবং সমাপনী ভরবেগ, অর্থাৎ সংঘর্ষের আগে এবং পরে মোট ভরবেগ যেহেতু সমান থাকে, তাই ফোটন আর ইলেকট্রনের মধ্যে সংঘর্ষ হয়েছে, তাই সংঘর্ষের পূর্বে তাদের প্রাথমিক ভরবেগ কত ছিল? সেটা হবে কার সমান? সমাপনী ভরবেগের সমান। তো আমরা দেখতেছি প্রাথমিক ভরবেগ হচ্ছে h নিউ বাই c। দেখো এই ফোটনের ভরবেগ হচ্ছে h নিউ বাই c, আমরা একটু আগে লিখেছি। আর এই p এর মান 0, যেহেতু ইলেকট্রন স্থির ছিল। আর সমাপনী ভরবেগ হচ্ছে h নিউ প্রাইম বাই c, আর cos phi হচ্ছে তার উপাংশ, এবং ইলেকট্রনের জন্য উপাংশ হচ্ছে p cos থিটা, কারণ এটা হচ্ছে phi এর সাথে কোণ উৎপন্ন করছে, আর ইলেকট্রন থিটা কোণ উৎপন্ন করছে, ঠিক আছে? phi কোণ উৎপন্ন করছে কে? ফোটন, আর থিটা কোণ উৎপন্ন করছে হচ্ছে ইলেকট্রন। পেলাম আমরা 5 নং সমীকরণ।
এটা গেল কোন দিকে বলেন তো? ফোটনের মূল দিকে। এখন আরেকটা দিকের কথা বাকি আছে, আমরা যেমন বলছি সেটা হচ্ছে লম্ব দিকে। লম্ব দিকে ফোটন ইলেকট্রনের প্রাথমিক ভরবেগ সমান কি হবে? ফোটন ইলেকট্রনের সমকোণী ভর। তো লম্ব দিকে তো আসলে এদের কোনো ভরবেগ নাই, মানে বেগ নাই, এটা তো লম্ব বরাবর যায় নাই সংঘর্ষের আগে, গেছে কখন? সংঘর্ষের পরে। সংঘর্ষের পরে যখন গেছে, ফোটনের জন্য আমরা সেই কোণ হচ্ছে ফাই এবং উপাংশ হচ্ছে সাইন, লম্ব বরাবর। একইভাবে ইলেকট্রনের জন্য কোণ হচ্ছে থিটা এবং উপাংশ হচ্ছে সাইন। ঠিক আছে, তাহলে যেহেতু সাইন, তাই চিহ্নটা একটু চেঞ্জ হয়ে গেছে, সাইন ফাই এবং তার সাথে সাইন থিটা কোণ উৎপন্ন করেছে এবং চিহ্ন হয়েছে মাইনাস। এখন 5 এবং 6 এই দুইটা থেকে আমরা 1 নং সমীকরণে একটা কাজ করব। দেখো 1 নং সমীকরণে আমরা এই যে ধারণাগুলোকে ব্যবহার করব। দেখো 1 নং সমীকরণ কি ছিল আমাদের? এই যে দেখো 1 নং সমীকরণ আমরা কি করছি? এই যে এইচ নু মাইনাস এইচ নু প্রাইম, এটাকে আমরা দেখি চেক করি। আচ্ছা, এটা আমরা দেখতেছি। তাহলে 1, 5, 6 হতে এমন একটি সমীকরণ পাওয়া যাবে যা প্রাথমিক ও বিচ্ছুরিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্যের সাথে ফোটনের দিক দুটির মধ্যকার সম্পর্ককে প্রকাশ করবে। আচ্ছা, এই লাইনটা তোমরা চাইলে স্কিপ করতে পারো এতটুকু। হ্যাঁ, তারপর আমরা চলে যাই। দেখো এখানে কি করছি আমরা? 5 নং সমীকরণকে সি দিয়ে গুণ করছি। এই যে 5 নং সমীকরণকে সি দিয়ে গুণ করার পরে এটা হয়েছে, এবং 6 নংকেও সি দিয়ে গুণ করছি, পরে এটা হয়েছে। কেমন? এখন এই দুইটা সমীকরণকে আমরা আলাদা আলাদাভাবে বর্গ করব। দেখো আলাদা আলাদাভাবে আমরা এই দুটো সমীকরণকে বর্গ করছি। বর্গ করার পরে একটাকে দিয়েছি 7 নং, একটাকে দিয়েছি 8 নং সমীকরণ। এখন এই 7 আর 8কে আমরা যোগ করছি। 7-এর বাম পক্ষ যোগ হয়েছে, 7 এবং 8-এর বাম পক্ষ যোগ হয়েছে এবং 7 এবং 8-এর ডান পক্ষ যোগ হয়েছে। তো যোগ হওয়ার পরে বাম পাশে আর ডান পাশে দেখলাম এটার মান 1 লিখলাম। এখানে সিম্পল ক্যালকুলেশন করা হয়েছে। ঠিক আছে, ওই যে সাইন স্কয়ার থিটা প্লাস কোস স্কয়ার থিটা সমান 1 লেখা হয়েছে। এটাকে লিখছি আমরা 9 নং সমীকরণ। দেখো 9 নংয়ের পরে মূল কাজটা আমাদের করতে হবে এখন, সেটা হচ্ছে ওই যে আমরা লিখে আসছিলাম কণার মোট শক্তির ক্ষেত্রে নিচের দুটো আপেক্ষিকতাবাদের সমীকরণকে আমরা ব্যবহার করব, যেটা হচ্ছে একটা ই এর মান এত, আবার ই এর মান হচ্ছে এত। দুইটাই কিন্তু আপেক্ষিকতাবাদের সূত্র। তাহলে এই দুইটাই যেহেতু ই, তাই এই দুইটার ডান পক্ষকে আমরা সমান লিখলাম। এই যে দেখেন দুইটার ডান পক্ষকে আমরা সমান লিখে বর্গ করলাম। ঠিক আছে, তারপরে সূত্র দিয়েছি সিম্পল পি স্কয়ার সি স্কয়ার সমান, এটা রয়ে গেল। হ্যাঁ, তারপরে আমরা ওই যে দেখো 1 নং সমীকরণ ওখানে বলে আসছিলাম যে টি সমান এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম। তাহলে পি স্কয়ার সি স্কয়ার সমান আমার এখানে কি হচ্ছে? এই যে দেখো, তাহলে এই যে পি স্কয়ার সি স্কয়ার সমান এটা না, এই যে টি স্কয়ারের জায়গায় আমরা এই টি এর এই মানটাকে বসাইছি। বসানোর পরে 2t মিউ নট সি স্কয়ার আসলে এখানে আবার এই মাইনাস বি হোল স্কয়ার সূত্র দিয়েছি। সূত্র দেওয়ার পরে এটা পেয়েছি আমরা 10 নং সমীকরণ। এখন এই 9 ও 10 হতে পারে। 9 কোনটা বলেন তো? এই যে আমরা আগে লিখে আসলাম আগের পৃষ্ঠায়, এই লাস্ট, এই যে এটা হচ্ছে আমার 9 নং সমীকরণ। 9 নং সমীকরণের বামে কি? পি স্কয়ার সি স্কয়ার না? দেখো বাম পাশে পি স্কয়ার সি স্কয়ার। আবার আমাদের যে এখন যে আমরা 10 নং সমীকরণ পেলাম, এইটার বামেও আছে পি স্কয়ার সি স্কয়ার। এখন তাহলে এই দুইটা সমীকরণের ডান পক্ষ আমরা সমান বলবো, সমান বললাম। বললে তারপরে আমরা কি করলাম? পক্ষান্তর করলাম। পক্ষান্তর করে এই 2 এইচ নিউ প্রাইম এটা কমন নিয়েছি, ফলে এই 1 মাইনাস কস ফাই আসছে। এই যে 1 মাইনাস কস ফাই, এটাকে দিলাম আমরা 11 নম্বর সমীকরণ। ধৈর্যচ্যুতি ঘটছে না, শেষ হয়ে যাচ্ছে প্রায়। এখন এই সমীকরণ 11 নম্বরকে আমরা 2h স্কয়ার সি কিউব দ্বারা ভাগ করব। এই সমীকরণ যেটা আমরা পেলাম 11 নম্বর, এটাকে আমরা 2h স্কয়ার সি কিউব দ্বারা ভাগ করব। ভাগ করলাম। ভাগ করলে পরে কি আসছে? দেখো কাটাকাটি গেছে। কাটাকাটি যাওয়ার পরে আমাদের এইটা থাকতেছে, যে এটা। তো এইটা যে থাকলো, এখানে আমাদের কি কাজ করতে হয়েছে? আবার দেখেন এইচ এ কমন নিয়েছি, পাশে যা আছে তা, এটাকে দিলাম 12 নং সমীকরণ। এখানে কিন্তু 12 নং সমীকরণ। হ্যাঁ, তো এখানে আবার এই যে দেখো নিউকে আমরা সি বাই ল্যামডা লিখি। সেই ধারণা থেকে আমরা কি করবো? এখানে এই যে একটা এইচ কাটা যাবে এখানে, কেমন? এই যে একটা এইচ কাটা যাবে। তারপরে আমরা যে নিউ এই উভয় পক্ষকে কি করছি এখানে, দেখো এখানে আমাদের কিন্তু কাটাকাটি গেলে একটা সি স্কয়ার এখানে থাকে, এইটা থাকে। তো আমরা উভয় পক্ষকে কি করছি? সি দিয়ে ভাগ করছি। সি দিয়ে কি করছি? ভাগ করছি। দেখো
যদি এইভাবে না আমাদের কষ্ট হয়, এইখানে আমরা একটু কাজ করি। দেখো এই যে উপরে একটা সি লিখছি না, আবার এইটার নিচে সি দিয়ে আমরা ভাগ করছি, তাহলে একই রেজাল্ট আসলো। সি লসাগু নিলে সি সি কাটা যাবে। তো এটা আমি করলাম কেন? করলাম যে নিউ বাই সি আনার জন্য, যাতে আমরা এই নিউ বাই সিকে 1 বাই ল্যামডা লিখতে পারি। এখানে একটা 1 আছে, তাহলে 1 বাই ল্যামডা। তাহলে নিউ বাই সি ইকুয়াল টু 1 বাই ল্যামডা। কীভাবে? নিউ প্রাইম বাই সি হচ্ছে 1 বাই ল্যামডা প্রাইম। তাহলে এই দুইটা জায়গাতে আমরা এখন বসাবো কত কত, দেখো এই যে 1 বাই ল্যামডা আর 1 বাই ল্যামডা প্রাইম। আর এখানে আমাদের যা আছে তাই এখানে লেখা হয়েছে, ঠিক আছে। আর এখানে যে সি স্কোয়ার ছিল, সেই সি স্কোয়ার কি হয়েছে বলো তো? এই সি স্কোয়ার কি কিছু করা হয়েছে? এই যে দেখো পড়লে আমরা কি করছি, এম নট সি, এই যে 1 মাইনাস নিউ সি, এই সি স্কোয়ার হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো এইখানে আমাদের বাকি রইল হচ্ছে এই যে এম নট বাই এইচ, ঠিক আছে। এখানে রইল আমাদের এম নট বাই এইচ স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার, এই এইচ একটা কাটা গেল, এইচ থাকলো। হ্যাঁ, এইটাই থাকলো। তাহলে আমরা যখন মান বসালাম তখন এই এম নট সি বাই এইচ 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা প্রাইম ইকুয়ালস টু 1 মাইনাস কস ফাই বাই ল্যামডা ইন্টু ল্যামডা প্রাইম। এইটা আমরা কোত্থেকে পেলাম বলতে পারবা? এইখানে দেখো আমাদের দুইটা জিনিস কিন্তু একসাথে লেখা আছে। তাহলে নিউ বাই সি হচ্ছে আমাদের একটা 1 বাই ল্যামডা, আবার এখানে নিউ প্রাইম বাই সি ধরতে পারবেন না, তাহলে সে হলো যে আবার একটা 1 বাই ল্যামডা। তার মানে এখানে আসছে কিন্তু ল্যামডা ইন্টু ল্যামডা প্রাইম। একটু জটিল, একটু প্র্যাকটিস করতে হবে। তারপরে এখানে দেখো আমাদের কি করেছি, এইটুকে লসাগু করেছি আমরা, এইটু লসাগু করেছি, লসাগু করলাম, এটাকে এই পাশে নিয়ে আসলাম, কাটাকাটি গেলে করলাম। তারপরে দেখো এইটুকু হচ্ছে ল্যামডা ডেল্টা ল্যামডা। তাহলে বাকি থাকলো কি আমাদের, এই যে এইটা আর এইটা কিন্তু শেষমেশ কাটা গেল দুই পাশ থেকে। তো কাটা যাওয়ার পরে আমাদের রইল কয় নম্বর সমীকরণ? রইল 13 নম্বর সমীকরণ। দেখো এই 13 নম্বর সমীকরণই হচ্ছে আমাদের এই কম্পটন ফলাফলের সমীকরণ। তো এইটা পরীক্ষা অনেকভাবে আসে, যদি কম্পটন ফলাফলের সমীকরণ আসে তাহলে এই 13 নম্বর পর্যন্ত দিবা। তো এরপরে আরেকটা ভাবে আসে যে আমার প্রশ্নে যেমন লেখা ছিল যে স্ক্যাটারিং ইজ গ্রেটার দেন ইনসিডেন্ট। স্ক্যাটারিং কোনটা? বিচ্ছুরিত। আর ইনসিডেন্ট মানে যেটা আপতিত হয়েছে সেটা। তাহলে যেহেতু এইচ বাই এম নট সি এর মান ধনাত্মক, যেহেতু এই যে এইচ বাই এম নট সি এটা এই টোটালটার মান তো ধনাত্মক, তো এই টোটালটার মানও কী হবে? ধনাত্মকই হবে। আর যদি ধনাত্মক হয় তাহলে এই দুটো পার্থক্যের মান হচ্ছে ধনাত্মক, তার মানে এটা অবশ্যই বড় আর এইটা ছোট। তাহলে ল্যামডা ইজ গ্রেটার দেন ল্যামডা প্রাইম ইজ গ্রেটার দেন ল্যামডা। ল্যামডা প্রাইম মানে তো ল্যামডা স্ক্যাটার্ড, যেটা বিচ্ছুরিত হয়েছে, অর্থাৎ এইটা তরঙ্গ দৈর্ঘ্যের মান বেশি, আর ইনসিডেন্ট যেটা প্রথমে আপতিত হয়েছে এটা তরঙ্গ দৈর্ঘ্যের মান কম। তো এইটাকে আমরা বলতে পারি যে পরীক্ষায় এই নামেও আসে ল্যামডা মাইনাস ল্যামডা প্রাইম, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, অথবা ল্যামডা স্ক্যাটারিং ইজ গ্রেটার দেন ল্যামডা ইনসিডেন্ট। আরও একটা ভাবে আসে, সেটাকে আমি সাইড নোটে দিয়েছি। দেখো এই যে ছোট্ট করে আমি এখানে দেখিয়েছি, এই যে দেখো এখানে আমি কি বলছি যে 12 নং হতে নিউ মাইনাস নিউ বার ইকুয়াল টু কী পাওয়া যায় সেটা আমরা লিখছি। লেখার পরে বলেছে কি, যেহেতু যেখানে আপতিত ফোটনের ফ্রিকোয়েন্সি বিক্ষিপ্ত ফোটনের ফ্রিকোয়েন্সি অপেক্ষা বড়। এটা কি দিয়ে ব্যাখ্যা করছি বলো তো? ফ্রিকোয়েন্সি দিয়ে। তার মানে নিউ ছিল আমাদের আপতিত ফ্রিকোয়েন্সি আর নিউ প্রাইম ছিল বিচ্ছুরিত ফ্রিকোয়েন্সি। তাহলে এখানেও মানটা ধনাত্মক বলে এই আপতিত ফ্রিকোয়েন্সির মানটা বড়, এই নামেও পরীক্ষায় আসে। যে কীভাবে আসে? এটি হলো কম্পটন বিচ্যুতির সমীকরণ। তার মানে কয়ভাবে আসে থাকে এটা পরীক্ষায়? বিচ্যুতির সমীকরণ নামে আসে, এই যে স্ক্যাটার্ড ইজ গ্রেটার দেন ইনসিডেন্ট এই নামে আসে, যে এইটা নামে আসে, সরাসরি কম্পটন ফলাফল কি প্রয়োগ দেখাও, সমীকরণ প্রতিষ্ঠা করে এই নামে আসে। তারপরে আমরা প্রশ্ন শুরুতে যেমন লিখছিলাম সেইভাবেও আসে। দেখো সেইভাবেও আসে, একদম শুরুতে যাই আমরা, প্রশ্ন আমি লিখে দিছিলাম, এই যে দেখো এইখানে শুরুতে কি বলছিলাম, দেখাও যে বিক্ষিপ্ত ফোটনের কম্পনের হার আপতিত ফোটনের চেয়ে কম। তাহলে বিক্ষিপ্ত ফোটনের কম্পনের হার, তার মানে এখানে নিউ প্রাইম, ঠিক আছে, ইজ গ্রেটার দেন নিউ, এটা বিক্ষিপ্ত। আবার হচ্ছে আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এইটা, আর বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এইটা, তাহলে এটার চেয়ে কম, তার মানে এইটা। কয়েকভাবে এই প্রশ্নটা কিন্তু আসে। সুতরাং একটু বড় হইলেও আমরা এটাকে বাসায় লিখবো, লিখলে আমার মনে হয় যে এটা আয়ত্তে চলে আসবে আমাদের। তো এইটুকু আজকে থাকবে, আমরা আগামী দিন
পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করব। বাসায় তোমরা এটা লিখে ফেলো এবং এটা প্র্যাকটিস করতে হবে, নইলে কিন্তু মাঝখানে সমীকরণগুলি তোমরা ভুলে যাবে, খেয়াল থাকবে না ওইভাবে, ঠিক আছে? তা আগামী দিন আমরা পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো। কোনো কোয়েশ্চেন যদি থাকে তাহলে তোমরা এখানে আমাকে কমেন্ট সেকশনে জানাও, পার্সোনালি ইনবক্স করতে পারো, আমি চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য, ঠিক আছে? তো এই পর্যন্ত আজকে থাকবে, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।